স্নেহভাজন শিক্ষার্থী, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা কাছে দূরের এই আমার আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুরালি ছাত্র কলেজের মাননীয় অধ্যক্ষ, মাননীয় উপাধ্যক্ষ এবং সম্পাদক স্যারকে, যাদের সহযোগিতা আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং অনলাইন ক্লাসের প্রাণ হচ্ছে তোমরা যদি সবাই অংশগ্রহণ করো তাহলে আমাদের ভালো লাগে। তাইলে যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলবে অংশগ্রহণ করার জন্য, সমস্ত আয়োজন তোমাদেরকে ঘিরে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। আমি তোমাদেরকে আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায়টা পড়াবো। আমি প্রথমেই স্ক্রিনে নিয়ে যাচ্ছি। স্ক্রিন থেকে প্রয়োজনে আমরা বোর্ডে আসবো। তো আশা করি তোমরা ধৈর্য ধরে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। স্নেহ শিক্ষার্থী, আমরা কিছু কাঠখোট্টা কথাবার্তা আগে শুনি, তারপরে মূল আলোচনায় প্রবেশ করব। জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বারস। তো এখানে কিছু কথাবার্তা লেখা আছে, আমার মনে হয় যদি একবার পড়ে নিই ভালো। বিখ্যাত গণিতবিদ গাউসের নাম আমরা নিশ্চয়ই শুনে থাকবো ইতিমধ্যে। বীজগণিতের মৌলিক উপপাদ্য অনুসারে প্রত্যেক বহুপদী সমীকরণ অন্তত একটি মূল আছে, প্রত্যেক বহুপদী সমীকরণের। সেটা হচ্ছে অধ্যায় 4 এর মধ্যে বহুপদীর মধ্যে সেই কথাটা উল্লেখ আছে যে এটা গাউসের থিওরি, যে যদি একটা বহুপদী সমীকরণ হয় তাহলে তার কমপক্ষে একটা মূল থাকবে। সেই মূলটা বাস্তব হতে পারে, জটিল হতে পারে। আচ্ছা, তো এখানে তোমরা বহুপদী তো ইতিমধ্যে শিখে গেছো যে বহুপদী কি। তো এখানে দেখো একটা সমীকরণ x² + 1 = 0। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, x² + 1 = 0। তো এই সমীকরণের যদি আমরা মূলটা বের করতে চাই, x এর কোনো বাস্তব মান সমীকরণটি সিদ্ধ করে না। কারণ x² + 1 সমান যদি 0 হয় তাহলে x² সমান হয়ে যায় -1। তো এমন কোনো বর্গ সংখ্যা নাই যার রেজাল্ট -1, এটা আমরা জানি না, কখনোই না। x² সমান -1 সম্ভব হয় না। তো সেজন্য এই সমস্যা সমাধানের জন্য ওই জায়গায় x² সমান -1, এই -1 রে ধরছে i²। ঠিক আছে? হঠাৎ করে গণিতবিদরা, আমাদের যে গণিতবিদরা বসে আছে আন্তর্জাতিকভাবে, তারা বিশ্বকে সমৃদ্ধ করছে গণিত দিয়ে, তারা হঠাৎ করে এই সমীকরণটা খেয়াল করলেন x² + 1 = 0। তখন হঠাৎ করে দেখলেন যে x² + 1 সমান যদি 0 হয় তাহলে আসে x² সমান -1। তো x² সমান যদি -1 আসে তাহলে তো এটা সম্ভব হয় না। হঠাৎ করে একজন গণিতবিদ দেখলেন এই সমীকরণ বের করে যে এটা মহা বিপদ, একটা বর্গ সংখ্যা আসছে, এই বর্গ সংখ্যারই জাত -1। উনি তো হা করে তাকিয়ে দেখলেন অনেকক্ষণ, চিন্তা করে পাচ্ছেন না যে সলিউশন কি। উনি ওনার সহকর্মীদের সাথে আলাপ আলোচনা করে আর কোনো কুল কিনারা নাই, পরে এটার জন্য কি করলেন, একটা চিহ্নের আবিষ্কার করলেন। হ্যাঁ, চিহ্নটা কি আমরা একটু দেখে নিই। এটারে এই যে -1 রে, -1 এর পরিবর্তে কি x² সমান, তখন ধরলেন i²। আইটা কোথা থেকে আসছে? আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি মানে কাল্পনিক সংখ্যা। এই কল্পনা করে আনছে বিধায় এটারে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গণিতবিদরা মাঝে মধ্যে কল্পনা করেও সংখ্যা আবিষ্কার করেন, তোমরা হয়তো কেউ কেউ করবে কিছুদিন পরে। আচ্ছা, তাহলে আই কে কাল্পনিক সংখ্যার একক বলা হয়। হ্যাঁ, এবং এই আই আবিষ্কারের পরেই, এটা ব্যবহার করার পরেই আমরা এই সমস্যার সমাধান করতে পারলাম। তাহলে এখানে আমরা দেখলাম x² সমান যদি i² হয় তাহলে x সমান কি হবে? +-i। আমরা আরো জানি বহুপদী সমীকরণ থেকে যে একটা বহুপদী সমীকরণের ঘাত
ঘাত যত, ঘাত মানে এই সমীকরণের মধ্যে যদি একাধিক পদ থাকে, যে পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার থাকবে x এর, ওই সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে তার ঘাত। ঘাত যত তার ততটা মূল থাকবে। তাহলে এখানে যেহেতু আমার সমীকরণের মধ্যে x এর পাওয়ার 2 দেখতে পাচ্ছি, x এর পাওয়ার 2, তাহলে তার দুইটা মূল থাকবে, তাহলে এই মূলগুলো কি প্লাস মাইনাস i। তাহলে আইটা কোথা থেকে আসছে? ইমাজিনারি নাম্বার এর একক i। হ্যাঁ, i ব্যবহার করার পরে এখান থেকে আমরা সমাধান পেলাম। ওকে, তো এখানে আমরা একটু জানি যে এই i হচ্ছে এখানে i স্কয়ার সমান যদি -1 হয়, তাহলে নিশ্চয়ই i সমান হবে √1 i স্কয়ার সমান -1 হলে i সমান √1। এটা যিনি আমাদেরকে প্রথম এটার সাথে পরিচয় করে দিয়েছেন, হ্যাঁ, উনি হচ্ছে গণিতবিদ অয়লার। আমরা শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি আজকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানলাম যে i প্রতীকটা হচ্ছে জটিল সংখ্যার একক, i এর মান হচ্ছে √1, i স্কয়ার সমান -1। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝতে পারছি বিষয়টা? শুনতে পাচ্ছ আমাকে তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, তো বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ করে পর্যায়ভিত্তিক সংকেত বিশ্লেষণ ও নিয়ন্ত্রণে, কম্পন বিশ্লেষণে, তড়িৎ চৌম্বকবিদ্যায়, তরল গতিবিদ্যায়, বহুপদী ও অন্তরক সমীকরণ সমাধানে, কোয়ান্টাম বলবিদ্যা, মানচিত্র অঙ্কন বিদ্যার জটিল সংখ্যার ব্যাপক ব্যবহার রয়েছে। এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো কিন্তু জটিল সংখ্যা আমাদেরকে সহযোগিতা করেছে এই বিষয় ক্ষেত্রগুলোতে। তো প্রিয় শিক্ষার্থী, জটিল সংখ্যা হচ্ছে x প্লাস i অথবা x মাইনাস i, a প্লাস b অথবা a মাইনাস b আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে i হচ্ছে কাল্পনিক অংশের কাল্পনিক সংখ্যার একক, যার মান হচ্ছে i √1 - 1। তাহলে জটিল সংখ্যা কাকে বলে যদি এক কথায় প্রশ্ন আসে, জটিল সংখ্যা কাকে বলে উদাহরণ দাও, তাহলে আমরা লিখব কি x ও y বাস্তব সংখ্যা হলে, অথবা a ও b বাস্তব সংখ্যা হলে z s + iy অথবা z a + ib দ্বারা জটিল সংখ্যা প্রকাশ করা হয়। এবং i হচ্ছে √1 - 1 জটিল সংখ্যার একক। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার। তো এখানে এই z দ্বারা আমরা কমপ্লেক্স নাম্বারটাকে প্রকাশ করি, x + iy অথবা a + ib। তো z s + iy হচ্ছে জটিল ছলক। এটি জটিল সংখ্যা দুইটি অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে বাস্তব অংশটা দেখো রিয়েল পার্ট, ওই যে এখানে z তোমরা দেখতে পাচ্ছ, z এর দুইটা অংশ x + iy, এই x টাকে বলা হয় বাস্তব অংশ, রিয়েল পার্ট, আর iy টাকে বলা হয় অবাস্তব অংশ। iy মানে এই পার্টটা, যখন যদি পার্ট বলা হয় তাহলে শুধু y টা আসবে, জটিল সংখ্যার পার্ট। তাহলে এই রিয়েল পার্ট যদি বলা হয় তাহলে শুধু x টাকে রিয়েল পার্ট বোঝাবে, আর ইমাজিনারি পার্ট যদি বলা হয় তাহলে শুধু y টাকে ইমাজিনারি পার্ট বলা হবে জটিল সংখ্যার। i না, i টা হচ্ছে জটিল সংখ্যার একক। তাহলে মাইন্ড ইট, x এবং y এই দুইটা অংশ মিলে জটিল সংখ্যাটা z গঠন হয়েছে। x টাকে বলা হয় বাস্তব অংশ, রিয়েল পার্ট অফ z, আর y কে বলা হয় অবাস্তব অংশ, y is equal to real part of imaginary part of z। i am z দ্বারা প্রকাশ করা হয়, আর রিয়েল পার্ট অফ z আর z দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল পার্ট অফ z মানে x, আর ইমাজিনারি পার্ট অফ z মানে y, iy নয় কিন্তু, জটিল সংখ্যার অবাস্তব অংশটা হচ্ছে y। তো প্রিয় শিক্ষার্থী, আমরা i এর শক্তিগুলো দেখে নিই একবার। i এর শক্তি বা ঘাত, i সমান √1 - 1, তাহলে i স্কয়ার সমান হচ্ছে -1। তাহলে আমরা লিখতে পারি i কিউব সমান i স্কয়ার ইনটু i, i স্কয়ার ইনটু i মানে -1 ইনটু i মানে -i, i কিউব মানে -i, তাহলে i টু দি পাওয়ার 4 সমান লেখা যায় i স্কয়ার ইনটু i স্কয়ার, -1 ইনটু -1 মানে 1। তাহলে খেয়াল করো, আমরা এখানে i সমান পেলাম √1 - 1, i কিউব সমান পাইছি i স্কয়ার সমান -1, i কিউব সমান -i, i টু দি পাওয়ার 4 সমান 1। একইভাবে যদি i টু দি পাওয়ার 5 বের করি তাহলে কি হবে? অ্যাকচুয়ালি বলো, i টু দি পাওয়ার 5 টা কি হবে?
i টু দি পাওয়ার 5 তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছো i টু দি পাওয়ার 5 তে লেখা যায় i টু দি পাওয়ার 4 ইনটু i মারুফ বোর্ড দেখা যায় কিছুটা জি স্যার দেখা যায় স্যার। তাহলে i টু দি পাওয়ার 5 সমান হচ্ছে i টু দি পাওয়ার 4 ইনটু i টু দি পাওয়ার 4 সমান আমরা এখানে কত দেখতে পাচ্ছি আনসার i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 তাহলে আমরা যদি এখানে i টু দি পাওয়ার 4 সমান 1 বসাই ইনটু i তাহলে i টু দি পাওয়ার 5 সমান হচ্ছে i একই ভাবে i টু দি পাওয়ার 6 যদি বের করি তাহলে i টু দি পাওয়ার 6 সমান লেখা যায় i টু দি পাওয়ার 5 ইনটু i টু দি পাওয়ার 5 সমান হচ্ছে i ইনটু i স্কয়ার সমান -1 ঠিক আছে তাহলে i টু দি পাওয়ার 6 সমান -1 তো আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম সেই বিষয়টা হলো i এর পাওয়ার তুমি যত ইচ্ছা ততই দাও কোনো সমস্যা নাই কিন্তু i এর মান চারটা মান বের হবে এটা হচ্ছে -1 i -i 1 এই চারটা মানের বাইরে i এর কোনো মান নাই তাহলে i টু দি পাওয়ার 4n যদি থাকে i টু দি পাওয়ার 4n অর্থাৎ আমরা যে পাওয়ারটা থাকবে i এর তুমি i এর মান বের করার জন্য i এর পাওয়ার যতই থাকুক চারটা মানের বাইরে i এর কোনো মান নাই i - i 1 - 1 এই চারটা মান হবে তো এই মানটাকে তোমার যত পাওয়ার থাকবে তারে 4 দ্বারা ভাগ করবে 4 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্য হয় রেজাল্ট হবে 1 এটা বাস্তব অক্ষ বোঝাবে হ্যাঁ বাস্তব অক্ষ যদি ভাগশেষ শূন্য হয় তাহলে রেজাল্ট হবে 1 যদি ভাগশেষ 1 হয় i এর যে পাওয়ার থাকবে তারে 4 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ 1 হয় তাহলে রেজাল্ট হবে i যদি ভাগশেষ 2 হয় রেজাল্ট হবে -1 যদি ভাগশেষ 3 হয় রেজাল্ট হবে -i তাহলে এখন আমরা একটু দেখতে পারি যে i টু দি পাওয়ার 100 এটার রেজাল্ট কত i টু দি পাওয়ার 100 মানে কি 100 রে যদি আমি 4 দ্বারা ভাগ করি 4 25 100 ভাগশেষ 0 ভাগশেষ যদি 0 হয় তাহলে রেজাল্ট হবে 1 তাহলে এই জায়গাটাকে যদি আমরা শিক্ষার্থী এই জায়গাটুকুকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে মনে করে x অক্ষ এই হচ্ছে y অক্ষ ঠিক আছে x ড্যাশ y y ড্যাশ ঠিক আছে তাহলে এই যে জায়গাটুকু দেখো এখানে i এর পাওয়ার যদি 4n মনে করো 4n হয় তাহলে এটা রেজাল্ট হবে 1 এই জায়গায় ঠিক আছে আচ্ছা যদি i এর পাওয়ার 4n i এর পাওয়ার যদি 4n প্লাস 1 হয় এটা দ্বারা বোঝায় যে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 1 হয় তাহলে রেজাল্ট হবে i মানে এই যে দুইটা অক্ষ দেখতে পাচ্ছ x কে বলা হয় বাস্তব অক্ষ আর y কে বলা হয় অবাস্তব অক্ষ ঠিক আছে তাহলে এই বাস্তব অক্ষের মধ্যে i এর মানটা 1 তো অবশ্যই মূল বিন্দু থেকে ডান দিকে এক গড় ঠিক আছে তাহলে এই দিকে i এর মানটা থাকবে 1 তাহলে আমরা এটা উদাহরণ দিতে পারি উদাহরণ যদি দেই তাহলে এখানে কি থাকবে মনে করো i এর মান যদি 4 নেই i টু দি পাওয়ার 4 তারপরে i টু দি পাওয়ার 8 i টু দি পাওয়ার 12 ইত্যাদি ঠিক আছে এই মানগুলো হচ্ছে বাস্তব অক্ষের উপরে থাকবে আচ্ছা আবার যদি এখানে যদি আমরা নেই এটা i হবে কোন সময় দেখো আমরা এই মানগুলো যদি নেই i টু দি পাওয়ার 5 তারপরে i টু দি পাওয়ার 9
i টু দি পাওয়ার 13, হ্যাঁ এই মানগুলা। তো এখানে যে পাওয়ার গুলো আছে শিক্ষার্থী খেয়াল করো, 13 এ যদি আমি ভাগ করি 4 দ্বারা, 3 4 এ 12, 1 অবশেষ থাকে, তাহলে এটা রেজাল্ট হবে i। আইটা থাকবে y অক্ষের উপরের দিকে, কাল্পনিক অক্ষের দিকে i এর মান। আচ্ছা, যদি আমি মানটা এরকম নেই i টু দি পাওয়ার 4n প্লাস 2, তো i টু দি পাওয়ার 4n প্লাস 2 মিন্স এটা মানে হচ্ছে i স্কয়ার। এটার মানে কি i স্কয়ার সমান হচ্ছে -1। এই মানটা এখানে থাকবে, এই জায়গায় -1, এটা হচ্ছে 1 এখানে, এই জায়গাটা হচ্ছে i, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আর কি কি হতে পারে? i স্কয়ার হতে পারে, অথবা i টু দি পাওয়ার 6 হতে পারে, অথবা i টু দি পাওয়ার কি হতে পারে 10 হতে পারে, i টু দি পাওয়ার 10। আবার যদি মানটা আমরা নেই এরকম যে i টু দি পাওয়ার 4n প্লাস 3, তাহলে 4n প্লাস 3 দ্বারা এই যে প্লাস 3 এটাকে ভাগশেষ 3 বলা হয়, ভাগশেষ 3 ভাগ করলে পাওয়ারটাকে 4 দ্বারা 3 ভাগশেষ থাকবে। 3 যদি ভাগশেষ থাকে তাহলে এটা এরকম মানটা কি হতে পারে? এটা হচ্ছে i মাইনাস i, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস i, তাহলে এটা কি হতে পারে 7, i টু দি পাওয়ার 7, তারপরে i টু দি পাওয়ার 11 ইত্যাদি, i টু দি পাওয়ার 15, এই সংখ্যাগুলো থাকবে এখানে, বুঝছো? তাহলে এটা যদি একটা সার্কেল হয়, তাহলে এই সার্কেলটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই জায়গাতে মানটা হবে 1, y অক্ষকে উপরের দিকে পজিটিভ দিকে যে দিকে ছেদ করছে সেটা হচ্ছে i, আবার x অক্ষকে ঋণাত্মক দিকে যেখানে ছেদ করছে -1, আবার নিচের দিকে হচ্ছে -i। এই চারটা মানের বাইরে i এর কোনো মান নাই, পাওয়ার যতই হয়। এখন যদি আমরা নেই i টু দি পাওয়ার মনে করে নিলাম 51, তাহলে তোমরা একটু বলো তো i টু দি পাওয়ার 51 কত হবে? কে একজন বলো। -i হবে স্যার। i টু দি পাওয়ার 51 হচ্ছে -i। আমরা যদি এটারে 4 দ্বারা 4 বার 48 নাকি? জি স্যার। 4 ইনটু +3 হয়, তা +3 থাকলে এই যে 3 যদি থাকে তাহলে এটা রেজাল্ট হলো -i। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছো এটা? উত্তরটা কে বলছো রে? মারুফ স্যার। মারুফ, থ্যাংক ইউ ভেরি মাচ মারুফ। হ্যাঁ, তোমার জন্য একটা চকলেট রইল পুরস্কার। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আবার স্ক্রিনে যাচ্ছি। তো i এর ঘাত যে কোনো পূর্ণ সংখ্যা হলে এর মান কি থাকবে? +-1 +-i, এর বাইরে কোনো মান নাই i এর মান। i এর ঘাত 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এদের যোগফল হয় i + i² + i³ + i টু দি পাওয়ার 4 = 0। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, দেখো ক্রমিক পূর্ণ সংখ্যা হইলে ক্রমিক পূর্ণ সংখ্যা হলে এটা লিখে রাখো একটু। বুঝতে পারছো? ওকে, এখন i এর মান যদি ধারাবাহিক ভাবে
আমি আবার দেখাচ্ছি, দেখো i এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, পাওয়ার এভাবে যোগ আকারে থাকে, রেজাল্ট হয় 0। এখন i এর মান যদি ধারাবাহিকভাবে যদি থাকে বিজোড় সংখ্যা, তাইলে রেজাল্ট 0 হইব। মনে করো ধারাবাহিকভাবে i টু দি পাওয়ার আছে, মনে করো 10 প্লাস i টু দি পাওয়ার 11 প্লাস i টু দি পাওয়ার 12 প্লাস i টু দি পাওয়ার 13, তাহলে রেজাল্ট হবে 0, চারটা যোগফল। এটাই এক। দুই নম্বর হচ্ছে i এর মান যদি ধারাবাহিকভাবে জোড় সংখ্যা হয়, মনে করো 10 প্লাস i টু দি পাওয়ার 12 প্লাস i টু দি পাওয়ার 14 প্লাস i টু দি পাওয়ার 16, তাইলে রেজাল্ট হবে 0। আবার যদি ধারাবাহিকভাবে বিজোড় সংখ্যা হয়, i টু দি পাওয়ার 9 প্লাস i টু দি পাওয়ার 11 প্লাস i টু দি পাওয়ার 13 প্লাস i টু দি পাওয়ার 15 ইকুয়াল টু 0। তোমরা প্রমাণ করবা এটা, এই তিনটা তোমাদের কাজ প্রমাণ করা। হ্যাঁ, আমরা i এর পাওয়ার যতই থাকুক এটা তো শিখে গেছি যে কিভাবে বের করতে হয়, তাহলে এটা আমরা একটু প্রমাণ করে ফেলবো। এটা আমি আর একটু বড় সংখ্যা দেই। হ্যাঁ, i টু দি পাওয়ার এটা 99, আর এটা দিলাম 101, এটা 103, আর এটা 105, আর এটা দিলাম, ওইটা করবা, দেখবা 0 হয় কিনা। জটিল সংখ্যার সেটকে সি দ্বারা সূচিত করা হয়। বাস্তব সংখ্যাগুলি জটিল সংখ্যার একটি বিশেষ রূপ। তাহলে দেখো, আমরা এই পৃথিবীতে আমাদের গণিতের মধ্যে যত সেট আছে, সবচেয়ে সুপার সেট হচ্ছে সি। এটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে এর উপরে আর কোনো বড় সেট নাই। আমরা যত সংখ্যা পড়ি, বাস্তব অবাস্তব মিলে সব জটিল সংখ্যার অংশ। হ্যাঁ, এই জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ, জটিল সংখ্যার মধ্যে আছে বাস্তব অবাস্তব অংশ, ঠিক আছে, কাল্পনিক অংশ। তাহলে জটিল সংখ্যার অংশ বিশেষ যাই আমরা করি, হ্যাঁ, তাহলে এই যদি কোনো একটা জটিল সংখ্যার যদি অবাস্তব অংশটা না থাকে, তখন সেটা বাস্তব হয়ে যায়। তাহলে আমরা যে পড়ি z = x + iy, আমরা পড়ছি মনে করো z = x + iy। এখন যদি এখানে y সমান 0 হয়, y সমান 0 মানে হচ্ছে z সমান x। y সমান 0 মানে কি? z সমান যদি একটা জটিল সংখ্যা x + iy হয়, তাহলে y সমান 0 মানে তার অবাস্তব অংশটা নাই, তাহলে সেটা হবে z সমান x। z সমান x, তখন এটা বাস্তব হয়ে গেল, ঠিক আছে। তাহলে একই ভাবে যদি একটা এই x টা যদি না থাকে, তাহলে z সমান হবে iy, এটা শুধু অবাস্তব অংশটা আছে, ঠিক আছে। তাহলে আমরা বলছি একটা জটিল সংখ্যার দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটা কি? আমরা এইভাবে লিখি, রিয়েল পার্ট অফ z = x আর ইমাজিনারি পার্ট অফ z = y, এইভাবে লিখি। হ্যাঁ, iy না, কিন্তু y। একটা জটিল সংখ্যার দুইটা অংশ, এটা আমরা অংশ বলতেছি, রিয়েল পার্ট অফ z, ইমাজিনারি পার্ট অফ z। আবার জটিল সংখ্যাকে কোন গণিতবিদ দুই ভাগে ভাগ করছেন। তো ওই ভাগগুলো কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ জটিল আর একটা হচ্ছে অবিশুদ্ধ জটিল। বিশুদ্ধ জটিল মানে একদম খাঁটি জটিল, এটার মধ্যে ভেজাল নাই। বিশুদ্ধ জটিল মানে z = মনে করেন 2 + 3i, সরি, z = 3i। এর মধ্যে বাস্তব অংশ যদি শূন্য থাকে, তাহলে এটাকে বলা হয় বিশুদ্ধ জটিল। আর অবিশুদ্ধ জটিল মানে কি? ওই যে জটিল সংখ্যা যেটা, ওইটাই অবিশুদ্ধ জটিল। অবিশুদ্ধ জটিল হচ্ছে z = যে আমরা যদি লিখি 2 + 3i, সেটার এই অবাস্তব অংশের সাথে বাস্তব অংশটা ইয়ার হিসাবে থাকবে, যোগ হিসাবে থাকবে। যদি থাকে তাহলে আমরা এটাকে অবিশুদ্ধ বলি। অবিশুদ্ধ মানে খাঁটি না এটা, কেন না? কারণ এর সাথে বাস্তব অংশ আছে। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যার অংশ হচ্ছে দুইটি, রিয়েল পার্ট অফ z, ইমাজিনারি পার্ট অফ z, বাস্তব অংশ, অবাস্তব অংশ। জটিল সংখ্যা দুই প্রকার। এভাবে প্রশ্ন সাধারণত আসবে না, একটা বিশুদ্ধ জটিল, একটা হচ্ছে অবিশুদ্ধ জটিল।
আচ্ছা তাহলে দেখো 7 প্লাস আই, এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ এটা 7 একটি বাস্তব সংখ্যা যার জটিল মানে অবাস্তব অংশটা শূন্য, আবার বাস্তব অংশ শূন্য হলে একটা এই বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা এটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। এবং সমস্ত রিয়েল নাম্বার সি এর ভিতরে আছে আর সাবসেট অফ সি। জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, সুইস গণিতবিদ তাকে আমরা স্মরণ করছি জন রবার্ট আর্গন্ট। উনি 1806 সালে জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তার নাম অনুসারে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশকে আর্গন চিত্র বলে। আর্গন চিত্রের দ্বিমাত্রিক আয়তন স্থানাঙ্ক ব্যবস্থায় যে আমরা ব্যবহার করি এক্স অক্ষ ওয়াই অক্ষ ওই সেম জিনিসটাই। তো এখন আমরা বাস্তব অক্ষ দিকে বাস্তব মানটা ব্যবহার করি আর অবাস্তব অক্ষ হচ্ছে ওয়াই যে অক্ষটা ওইটা অবাস্তবের দিকে ব্যবহার করি। z ইকুয়াল x প্লাস i জটিল সংখ্যাকে বাস্তব সংখ্যা x এবং y এর ক্রমজোড় xy হিসেবে বিবেচনা করা যায়। আর এই xy বিন্দুটি হচ্ছে z ইকুয়াল x প্লাস iy জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। তাহলে প্রত্যেকটি জটিল সংখ্যায় z ইকুয়াল x প্লাস iy এর জন্য আর্গুন একটি প্রতিরূপী বিন্দু পাওয়া যাবে যেমন xy। এখন যদি এখানে মনে করো c প্লাস dy যে আমরা দেখতে পাচ্ছি বা -2 -2i জটিল সংখ্যা, এটা যদি আমরা প্রতিরূপী বিন্দু হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমরা বিন্দু হিসেবে প্রকাশ করার জন্য এইভাবে প্রকাশ করি xy। তো z সমান যদি 3 2i হয়, এটা যদি আমি বিন্দু আকারে লিখতে চাই তাহলে 3 2i এভাবে লেখা যাবে, ঠিক আছে। এখন আমি যদি 3 2i মনে করি এটারে আমি চাচ্ছি যে আমি 3 2i টাকে এই কি করব আর্গন চিত্রে দেখাবো। তাহলে 3 2i কে যদি আমি দেখাইতে চাই তাহলে আমি এরকম হ্যাঁ x অক্ষ y অক্ষ আঁকলাম, মূল বিন্দু নিলাম 3 2 ওইটাকে দেখাবো। তাহলে 3 মানে আমি যদি আগে ঠিক করে নিই যে গ্রাফে কত ঘর সমান এক একক ধরবো, যদি আমি এক একক ধরি এক ঘরকে তাহলে আমার এইদিকে যেতে হবে 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর। হ্যাঁ সরি এটা 3 2 দেখো তো প্লাস মাইনাস এটা কোন কোয়াড্রেন্টে আছে বিন্দুটা নিশ্চয়ই তোমরা জানো। এদিকে 3 ঘর দিয়ে নিচের দিকে 2 ঘর যেতে হবে, নিচের দিকে 2 ঘর, তাহলে বিন্দুটা থাকবে এই জায়গায় এই 3 2 চতুর্থ কোয়াড্রেন্ট। 3 2 মানে জটিল সংখ্যা যদি আমরা এটা প্রকাশ করি তাহলে 3 2i এই জটিল সংখ্যা, তাহলে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ। এই যে আমরা বিন্দুগুলো এখানে গ্রাফের মধ্যে দেখাইলাম আর কি 6 টি বিন্দু কোথায় আছে, এদিকে ডান দিকে 6 ঘর গিয়ে উপরের দিকে 3 ঘর বা -2 এটা থার্ড কোয়াড্রেন্ট, এই বাম দিকে 3 ঘর গিয়ে নিচের দিকে -2। জটিল সংখ্যা পরমাণু মডুলাস নতি আর্গুমেন্টের পোলার আকার এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জটিল সংখ্যার ক্ষেত্রে। আমরা একটু দেখে নিই, যেমন এই চিত্রটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, চিত্রটা px p বিন্দু থেকে pn লম্ব yn এর উপর, ঠিক আছে, y অক্ষ এর উপর pn লম্বটা আঁকলাম আর কি আমরা op যোগ করলাম, opটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আমরা বলি এটাকে। আর থিটা যে কোণটা দেখতে পাচ্ছ y অক্ষ রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মনে করো op অবস্থানে যায় এই কোণটা উৎপন্ন করছে আর কি। কোণ তো দুই ভাবে হতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাহলে সেটাকে আমরা পজিটিভ কোণ ধরি, ধনাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার নেগেটিভ দিকে যদি কোণ করে তাহলে ঋণাত্মক কোণ হবে, ঠিক আছে। তাহলে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পজিটিভ কোণ, যে থিটা। হ্যাঁ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন করছে। তো এই জায়গা থেকে দেখো z ইকুয়াল s প্লাস i এর জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু pxy হলে pyn যে কোণটা এটা হচ্ছে থিটা, op সমান r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি op স্কয়ার সমান যেহেতু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে opn
অপি স্কয়ার সমান লিখতে পারি y স্কয়ার প্লাস pn স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে অপি মানে r স্কয়ার সমান a স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। আর হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে r সমান কি হবে রুট ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার। r সমান হবে রুট ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার। এইটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এটাকে বলা হয় পরম মান, জোটের সঙ্গে পরম মান বা মডুলাস বলা হয়। এটাকে এইভাবে লেখা হয়, এই পরম মান চিহ্ন সাহায্যে এটাকে লেখা হয়। তাহলে একটা জোটের সংখ্যা যদি x প্লাস iy হয়, একটা জোটের সংখ্যা যদি x প্লাস iy হয়, তাহলে রুট ওভার x প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার দ্বারা তার পরম মানটা নির্দেশ করে, তাহলে পরম মান বা মডুলাস নির্দেশ করে, ঠিক আছে। তাহলে x প্লাস iy জোটের সংখ্যার পরম মান মডুলাস z ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ তার বর্গমূল। পরম মানটা দেখে নিলাম এখান থেকে আমরা। থিটা সমান tan ইনভার্স y বাই x কে z ইকুয়াল x প্লাস iy জোটের সংখ্যার নতি বা আর্গুমেন্ট বলা হয় বা অ্যামপ্লিটিউড বলা হয় থিটাকে। থিটা সমান tan ইনভার্স y বাই x এবং এটাকে লেখা হয় আর্ক z দ্বারা, আর্ক z, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি একটু দেখে নেই, স্টপ করি। সেক্ষেত্রে একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই x অক্ষ আর এই হচ্ছে y অক্ষ, ঠিক আছে। মূল বিন্দু এই x অক্ষটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই অবস্থানে যায়, মনে করো p বিন্দুতে তার অবস্থান তৈরি করে। তাহলে এটা x y বিন্দু আর এটা এই pn নম্বর রাখলাম, এটাকে r থিটা দ্বারা প্রকাশ করলাম। r থিটাকে পোলার স্থানাঙ্ক বলা হয় আর x y কে কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে। পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক, এটা থিটা। থিটাকে বলা হয় ভেক্টর কোণ বা ভেক্টরিয়াল কোণ, আর অপিটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, এটাকে r দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি। x ইকুয়াল আমরা জানি x ইকুয়াল r cos θ, y ইকুয়াল r sin θ, এটা আমাদের জানা আছে। দেখো তো এখান থেকে cos θ সমান কি লেখা যায়? এই জায়গাটা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি yn সমান কি লিখতে পারি x আর pn সমান y, ঠিক আছে। আর p ও n কোণ সমান লিখতে পারি থিটা, op সমান r, অপিটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, ওকে। আর pn কে ভেক্টরিয়াল কোণ বলা হয়, আর yn টা হচ্ছে ভুজ, pn টা হচ্ছে কুটি। এখন আমরা cos θ সমান এখান থেকে কি লিখতে পারি? cos θ সমান, দেখো তো, ভূমি বাই অতিভুজ yn বাই pn। yn বাই pn মানে কি? yn মানে হচ্ছে x, pn মানে r, x বাই r। তাহলে এখান থেকে লেখা যায় x সমান r cos θ, ঠিক আছে। আর sin θ সমান কি লিখতে পারি? pn বাই লম্ব বাই অতিভুজ, এটা pn না, এটা op হবে, সরি op হবে, হ্যাঁ। আর এটা হবে pn বাই op। pn টা কি? pn টা হচ্ছে y বাই r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান r sin θ, y সমান r sin θ। আমাদের প্রথম অংশটা শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু পরে আবার জয়েন করব, হ্যাঁ, sin θ। তাহলে এখানে দেখো তো এই দুইটা বর্গ করে যদি যোগ করি, তাহলে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান r স্কয়ার। তাহলে r সমান পাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ওইটাকে আমরা বলি মডুলাস। আর যদি আমরা 2 কে দ্বারা ভাগ করি, মনে করো এটারে দিলাম 2 আর এটারে দিলাম 1, তাহলে 2 ভাগ 1, তাহলে কি পাই? sin θ বাই cos θ সমান r sin θ বাই cos θ সমান 2 এর এক দ্বারা ভাগ তো y বাই x, r sin θ বাই r cos θ সমান y বাই x পাই। তাহলে অতএব tan θ সমান y বাই x। তাহলে θ সমান কি হবে বলো? tan ইনভার্স y বাই x। θ সমান tan ইনভার্স y বাই x, এইটাকে বলা হয়
আর্গুমেন্ট এই জিনিসটাকে। শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম, একটা হলো মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। একটা জটিল সংখ্যা যদি z x iy হয় তাহলে তার মডুলাস r সমান √s² এটার মডুলাস z এইভাবে প্রকাশ করা হয়, মডুলাস z। আর থিটা সমান tan ইনভার্স y/x। এখন থিটার যে ব্যাপারটা এখানে যে